ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে নিয়োগের যে পরীক্ষাটা আজকে হয়ে গেল, ওই পরীক্ষাতে অঙ্ক থেকে যে 25টা কোয়েশ্চেন এসেছে, আজকের ভিডিওতে ওই 25টা কোয়েশ্চেনই আমি সমাধান করে দেখাবো। তো যেহেতু অনেকগুলো অঙ্ক একটা ভিডিওর মধ্যে দেখাতে হচ্ছে, তাই প্রত্যেকটা অঙ্ক কিন্তু ডিটেলসে বুঝিয়ে করানো যাবে না। চেষ্টা করব যতটা কম সময়ে শর্টকাটে অঙ্কগুলো করে দেওয়া যায়। এখানে 25টা অঙ্ক, প্রায় 25 রকমের অঙ্ক আছে। কোনো বিশেষ টাইপের অঙ্ক দেখে যদি কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশানে সেটা জানালে সেই টপিকের উপর ডিটেলসে একটা আলাদা করে ভিডিও পরে বানিয়ে দেবো। তাহলে শুরু করা যাক। একদম প্রথম অঙ্কে বলছে, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এই সুদের হার একই আছে, তার মানে এই অঙ্কটা একদম সহজে হয়ে যাবে। কিভাবে হবে? এই আসল আমি জানি না, আমাকে কোনো আসল বলেছে, তো আমি আসলটা এক্স ধরেও করতে পারি, 100 ধরেও করতে পারি। 100 ধরে করলে বুঝতে সুবিধা হবে। আমি ধরে নিচ্ছি আসল 100 টাকা। তাহলে 20 বছরে সেটা 3 গুণ হয়েছে, মানে সেটা কত টাকা হবে? 300 টাকা। এই যে 300 টাকা, এই 300 টাকাটার মধ্যে আসলটা রয়েছে প্লাস সুদ রয়েছে, তাহলে সুদ কত টাকার পেলাম? 100 টাকা থেকে 300 টাকা হলে সুদ হবে 200 টাকা। তাহলে 100 টাকা থেকে 200 টাকা সুদ পাওয়া যাচ্ছে 20 বছরে। এবারে আমাকে বলেছে কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি? 100 টাকাটাকে 200 টাকা হতে হবে, সেক্ষেত্রে সুদ কত টাকা? 200 থেকে 100 বিয়োগ করলে 100 টাকা। তাহলে 200 টাকা সুদ যদি 20 বছরে পাওয়া যায়, 100 টাকা সুদ পেতে তার হাফ সময় লাগবে, মানে 10 বছর। তাহলে এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। এবার পরের কোয়েশ্চেন দেখে নিই। এখানে বলছে, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, সেই সময় একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত কত? এই অঙ্ক শর্টকাটে কিভাবে করব? এই বিড়াল আর কুকুর বলেছে, আমি এটা এইভাবে লিখে নিচ্ছি। বিড়ালের জন্য বি লিখছি, আর এখানে কুকুরের কয়হস্যও লিখে রেখে দিলাম। এবারে বিড়ালের 5 লাফ বলেছে, তাহলে বিড়ালের নিচে 5 লিখবো। ওই সময় কুকুর 4 লাফ চাই, তাহলে কুকুরের নিচে আমি 4 লিখছি। এবারে এখানে আবার বলছি কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, তাহলে কুকুরের 3 লাফ বলেছে, আমি কুকুরের নিচে 3 লিখছি। বিড়ালের 4 লাফের সমান বলেছে, বিড়ালের নিচে 4 লিখছি। তাহলে যার লাফের কথা বলছে বা যার লাফাবার সময়ের কথা বলছে, সেটা আমি তার তলায় লিখে নিলাম। এবারে আমি কি করব? এই কোনাকুনি গুণ করে দেবো। এই কোনাকুনি গুণ করে এইখানে লিখবো, আর এই কোনাকুনি গুণ করে এইখানে লিখবো। 3 5 15, 4 4 16। এটাই হচ্ছে আমার অনুপাত, 15:16। বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার পরের কোশ্চেনে চলে যাই। এখানে বলছি, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকাই ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে একটা জিনিস এই টাকাতে বিক্রি করতে যে টাকা লাভ হলো, এই টাকায় বিক্রি করতে সেই টাকাই ক্ষতি হলো। তার মানে কি? তার মানে হচ্ছে ক্রয় মূল্যটা এদের মাঝামাঝি কোনো একটা টাকা। তবে তো আমি সেই টাকায় কিনে যদি এই টাকায় বিক্রি করি, যতটা লাভ হবে এই টাকায় করলে ততটা ক্ষতি হবে। লাভ ক্ষতির পরিমাণটা সমান। তাহলে দুটো টাকার মাঝামাঝি টাকা আমি কি করে পাবো? দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, মানে সহজ কথায় দুজনের অ্যাভারেজ বের করব। তাহলে 1754 আর 1492 আমি এটাকে যোগ করব। 2 আর 4 6, 9 5 14, 4 হাতে 1, 4 1 5 আর 7 12, 2 হাতে 1, 1 1 2 আর 1 3। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলেই আমি গড় পেয়ে যাব। এখানে 32 আছে, 16 2 32 আর 46, 2 23 46। তাহলে 1623 হচ্ছে আমার অ্যান্সার, অপশান সি। এবার পরের কোশ্চেন দেখে নিই। এখানে বলছে, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকার দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। এই অঙ্ক আমি লিঙ্ক আপের নিয়মে করব। লিঙ্ক আপ কীভাবে করতে হয়? একই ক্যাটাগরির জিনিসগুলোকে আমি এরকম 3টে পজিশনে লিখব। একই ক্যাটাগরি বলতে এখানে এই যে 15 টাকা বলেছে, এটা কি? এটা একটা ডালের ক্রয় মূল্য। এই যে 12 টাকা কেজি ডাল, এটা কি? এটা আর একটা ডালের ক্রয় মূল্য। তাহলে আমি এখানে লিখব 15, এখানে লিখব 12। এবারে মাঝামাঝি আমি কাকে লিখব? দুজনকে মিশিয়ে যে ডালটা হচ্ছে তাদের ক্রয় মূল্য। কিন্তু এখানে আমাকে ক্রয় মূল্য বলে দেয়নি, আমাকে বলেছে এত টাকায় বিক্রি করলে, তাহলে এটা বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমি বলছি একই ক্যাটাগরি আমি এখানে বসাতে পারবো, তাহলে এখানে আমাকে ক্রয় মূল্য বসাতে হবে। এই যে বিক্রয় মূল্যটা, এটা কীভাবে পাওয়া গেছে? এটা হচ্ছে 20% লাভ করতে গেলে এটা বিক্রয় মূল্য হতে হবে। তাহলে যদি ক্রয় মূল্য x টাকা হয়, তার উপর 20% লাভ, মানে কত? 120/100। লাভ হলে 100-র সঙ্গে যোগ হয়েছে, এইটা সমান হচ্ছে 16 টাকা 50 পয়সা, মানে 16.50 টাকা। এইখান থেকে আমি এক্সট্রা বের করতে পারবো। কি করে বের করব? x সমান 100টা দিকে গেলে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 16.50 ইন্টু 100, আর 120টা গুণ আছে ওইদিকে গেলে ভাগ হয়ে যাচ্ছে। এই দশমিকটা যদি উঠে যায়, তাহলে এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে, এইখানে শূন্যর সাথে শূন্য কেটে যাচ্ছে। এদেরকে যদি আমি কাটাকুটি করি, কত হবে? 3 দিয়ে কাটলে এটা হবে 55, আর 3 দিয়ে কাটলে এটা হবে 4। তাহলে 55 নিচে 4,
এটাকে যদি দশমিক করে নিই, 4 তেরোই 52, দশমিক দিলে 0, 30, 4 সাথে 28, 2 0, 4 5 20। এটা ক্যালকুলেশন করে দেখে নেবে 13.75 আসছে। তাহলে এইখানে আমি এই 13.75টা বসিয়ে দিলাম। এবারে আমার তিনটেই ক্রয় মূল্য হয়ে গেল। এবারে কি করব, লিঙ্ক আপের নিয়ম হচ্ছে এই কোণাকুনি বিয়োগ করে আমাকে লিখতে হবে, এই কোণাকুনি বিয়োগ করে এখানে লিখতে হবে। বিয়োগটা আমি বড় থেকে ছোট করব। 15 থেকে 13.75 টাকা বিয়োগ করলে কত হবে, 1.25। আর 13.75 থেকে 12 বিয়োগ করলে কত হবে, 1.75। এই যে দুজন বেরোলো, এদের যে অনুপাত, এটাই হচ্ছে আমার এই অ্যান্সারটা। অনুপাত কি করে পাবো, দশমিকগুলো তুলে দিলে কত হবে, 175:125, 25 7-এ 175, 25 5-এ 125, তাহলে 7:5 হচ্ছে আমার অ্যান্সার, অপশান সি। এবারে পরের কোশ্চেনে চলে যাই। এখানে বলছে এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র। পরিবৃত্ত মানে কি, একটা ত্রিভুজের বাইরে যে বৃত্তটা থাকে, মানে এইটা যদি বৃত্ত হয় এর মধ্যে ত্রিভুজটা থাকবে। এই ত্রিভুজের বাইরে বৃত্ত আছে, এটাকে বলা হচ্ছে পরিবৃত্ত। এই পরিবৃত্তর কেন্দ্র বলে দিয়েছে ও, তাহলে এটা হচ্ছে আমার ও। এবারে বলেছে বিএসি 50 ডিগ্রি, তাহলে বিএসি কোথা থেকে পাবো, ত্রিভুজটার নাম যদি এবিসি হয় তাহলে বিএসি মানে এটা হচ্ছে কোণ, এই কোণটা বলে দিয়েছে 50 ডিগ্রি। এইখান থেকে আমাকে বলেছে ও বিসি কত, ও বিসি কী করে পাবো, তাহলে ও এর সঙ্গে বিটাকে যোগ করতে হবে, তার মানে এই কোণটা পাবো। এবার এটা এদিকে যোগ করেছি, মানে এটা যদি এদিকে যোগ করে দিই এখানে একটা কোণ তৈরি হবে। এবার এইরকম ক্ষেত্রে এইখানে যে কোণটা তৈরি হবে, এই কেন্দ্রে যে কোণটা তৈরি হবে এর দ্বিগুণ হয়। এটা আমাদের একটা উপপাদ্য ছিল যতদূর সম্ভব ক্লাস 10-এ। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, এটা কত হবে, 100 ডিগ্রি। এটা দ্বিগুণ এখানে হবে। এবারে এই ত্রিভুজটা যদি আমি খেয়াল করি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মধ্যে এটা আমি পেয়ে গেছি 100 ডিগ্রি। তার মানে কি দাঁড়াচ্ছে, এই দুটো মিলিয়ে বাকি 80 ডিগ্রি, কারণ টোটাল তো 180, তার মধ্যে এটা 100। এবারে এই যে 80 ডিগ্রি, এটা তো দুটো মিলিয়ে আমাকে শুধু ও বি সি এইটুকু জানতে চেয়েছে। কি করে এটা পাবো, এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। এবারে এই ত্রিভুজের দুটো বাহু, এই যে ও বি আর ও সি, এরা কীভাবে পাওয়া যাচ্ছে, দুটোই হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের দুদিকে দুটো ব্যাসার্ধ আঁকলে তার দৈর্ঘ্য সমানই হবে। এই দুটো যদি সমান হয় তার মানে এই দুটো কোণ সমান। এই দুটো যদি সমান কোণ হয় তাদের সমষ্টি 80, মানে এক একটা 40 করে, তাহলে 40 ডিগ্রি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। আমি আবারও বলছি, ডিটেলসে বোঝাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ আমাকে অনেকগুলো অঙ্ক কভার করতে হবে। সেই জন্য যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় এভাবে তাড়াতাড়ি বোঝাবার জন্য, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই টপিকের উপর আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার, মানে এই দুজনে মিলে একটা ব্যবসা করছে। অজয় ব্যবসায় 800 টাকা 8 মাসের জন্য, আর অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। তাহলে একটা বছরের যে 12টা মাস, তার প্রথম 8 মাস নিয়োগ করেছে অজয়, আর শেষের 4 মাস নিয়োগ করেছে অনিল। এবারে বৎসরান্তে মানে বছরের শেষে অনিল যদি লাভের 20% পায়, লাভের 20% অনিল পেয়েছে, তার মানে অজয় কত পাবে, 80%। তাহলে অনিল কত টাকা নিয়োগ করেছিল। এইখানে আমাকে যেটা মনে রাখতে হবে, এই অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধনের অনুপাত সবসময় লাভের অনুপাতের সাথে সমান হবে। মূলধন মানে কি, একটা বছরে একজন টোটাল কতটা টাকা ব্যবসাতে খাটিয়েছে। অজয় এখানে 8000 টাকা দিয়েছে 8 মাসের জন্য, তাহলে 8000 ইন্টু 8, আমি যদি পুরো বছরের রেসপেক্টে হিসেব করি, এর সাথে আমি কি করব, অনিলের টাকার অনুপাত বের করব। অনিল কত টাকা দিয়েছে আমি জানি না, আমি ধরে নিচ্ছি অনিল এক্স টাকা দিয়েছে। কত মাসের জন্য দিয়েছে, 4 মাসের জন্য, তাহলে পুরো বছরের রেসপেক্টে তার মূলধনটা কত দাঁড়াবে, 4x। 8000 টাকা 8 মাসের জন্য 8 দিয়ে গুণ করলাম, এক্স টাকা দিয়েছে ধরে নিয়েছি 4 মাসের জন্য, 4 দিয়ে গুণ করলাম। এই নিচে নিচে লেখার কারণ কি, এটা হচ্ছে অনুপাত। তাহলে এই ওপরের জন হচ্ছে অজয় আর নিচের জন হচ্ছে অনিল। এই অনুপাতটা কার সাথে সমান হবে বলেছি, দুজনের যে লাভের পরিমাণ তার অনুপাতের সাথে সমান হবে। এবার লাভ কত হয়েছে বলেছে, লাভের 20% হচ্ছে অনিল পেয়েছে, মানে 100 টাকা যদি লাভ হয় অনিল পাবে 20 টাকা, অনিল হচ্ছে নিচের জন, তাহলে এটা 20। অজয় কত পাবে, বাকি 80 টাকা। এইখান থেকে হিসেব করলে আমি এক্স এর মান পেয়ে যাব। হিসেবটা করে ফেলি, এই 0 0 কেটে যাচ্ছে, 2 আর 8 কাটলে 4 হয়ে যাচ্ছে। আমার এক্সটা বের করতে হবে, তাহলে এক্সটাকে যদি আমি ওই দিকে পাঠিয়ে দিই, এক্সটা এইখানে চলে আসবে। আর এই 4টাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, 4টা উপরে আছে, এখানে নিচে গুণ হয়ে যাবে, তাহলে এক্সটা আর এখানে নেই, ওদিকে চলে যাচ্ছে। তার মানে এই জায়গাটা কাটাকাটি করলেই আমি এক্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে এখান থেকে কিভাবে কাটছে, 4 2 8 কাটছে, আর 8000কে 4 দিয়ে ভাগ করলে হবে 2000, 2000 আর 2 গুণ করলে কত হচ্ছে, 4000। তাহলে 4000 হচ্ছে আমার অ্যান্সার, অপশান ডি।
এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। তো এই অঙ্কের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, বড় গোলককে গলিয়ে যখন ছোট ছোট গোলক তৈরি করব তখন দুটো ক্ষেত্রে আয়তনটা একই থাকবে। তাহলে এই গোলকের আয়তন যা ছিল, ছোট ছোট 1 সেমি যতগুলো গোলক হবে টোটাল আয়তনটা কিন্তু একই থাকবে। তাহলে এই অঙ্ক শর্টকাটে কিভাবে করব, বড় গোলকের ব্যাসার্ধকে ছোট ছোট গোলক যে হবে তাদের ব্যাসার্ধ দিয়ে আমি ভাগ করব। 8কে 1 দিয়ে ভাগ করলে 8ই থাকছে, এর কিউব করলেই আমি অ্যান্সার পেয়ে যাবো। কিউব মানে কি 3 বার গুণ করা। 8 64, 64 আর 8 গুণ করলে 512। এই সেম অঙ্ক অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, শুধু একের জায়গায় 2 আছে এখানে। তারপরে পুরো সেম অঙ্ক এই লাস্ট উইকেই আমি আপলোড করেছি, যদি কেউ দেখে না থাকো দেখে নিলে কেন এইভাবে শর্টকাটটা আসছে তার ডিটেলসের ধারণাটা পেয়ে যাবে। তাহলে এখানে আমার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এবারে পরের অঙ্কে চলে যায়। এটা বোধহয় আজকের পরীক্ষার সব থেকে সহজ অঙ্ক। 6টি সংখ্যার গড় যদি 17 হয় তাদের যোগফল কত। তাহলে গড় দেওয়া থাকলে আর কতগুলো সংখ্যা যদি দেওয়া থাকে তাদেরকে গুণ করলেই আমি যোগফলটা পেয়ে যাব। 6 17 102, তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছি একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল। এই যে মাথাপিছু খরচ 1 টাকা করে কমে যাচ্ছে গড়ে, আমি ধরে নিচ্ছি প্রথমে মাথাপিছু খরচের গড় এক্স টাকা ছিল। তাহলে প্রথমে কতজন স্টুডেন্ট ছিল, 35 জন। তাহলে টোটাল খরচ কত হবে, 35x। কারণ গড়ে এক্স টাকা করে খরচ, 35 জনে 35x টাকা খরচ হবে। এবার 7 জন বেড়ে গেছে, 7 জন বাড়লে এখন কত স্টুডেন্ট হয়ে গেছে, তাহলে 42 জন হয়ে গেছে। যখনই 7 জন বেড়ে গেল, গড় খরচ আগে ছিল এক্স টাকা করে, এখন 1 টাকা করে মাথাপিছু গড় কমে গেছে, মানে x-1 করে পার হেড খরচ হচ্ছে। পার হেড x-1, 42 জনে কত খরচ হবে, 42 ইন্টু x-1। তাহলে এটা এখনের টোটাল খরচ, এটা আগের টোটাল খরচ। এবার এখানে আমাকে বলেছে প্রতিদিনে 42 টাকা করে খরচ বেড়ে গেছে, তার মানে এই দুটোকে বিয়োগ করলেই হচ্ছে 42। এইখান থেকে হিসেব করে আমি এক্সের মান বের করতে পারি। আর এত হিসেব আমার করার দরকারই হবে না যদি একটু অপশান টেস্ট করি। সেটা একবার দেখিয়ে দিয়ে তারপরে এটা দেখাচ্ছি। এখানে 35 জন স্টুডেন্ট ছিল, আর এটা হচ্ছে প্রতিদিনের খরচ দেওয়া আছে, তার মানে 35 জনের প্রতিদিনের টোটাল খরচ হচ্ছে এই 4টে অপশানের মধ্যে দেওয়া আছে। তাহলে 35-এর সঙ্গে কিছু একটা গুণ করলে আমার এই 4টের মধ্যে একটা পাওয়ার কথা। তার মানে এখানে এমন একটা অপশান আমার অ্যান্সার হবে যেটাকে 35 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই 4টে অপশানের মধ্যে শুধু 420কেই 35 দিয়ে ভাগ করা যাবে। আমি যদি দেখে নিই 35 দিয়ে 420কে ভাগ করে, 35 একে 35, এখানে 7 আর 0, 35 2 70, আর কোনো সংখ্যা ভাগ করা যাবে না। তার মানে এটা আমার অ্যান্সার হয়ে যাবে। এবার এটা যদি কারো মাথায় না আসে তাহলে সেইভাবে করবে। এখান থেকে দেখিয়ে দিই, এটা আমি আরও ছোট করে নিতে পারি। একটা সমীকরণের দুদিকে আমি একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। আমি সবগুলোকে 7 দিয়ে ভাগ করলাম ছোট করার জন্য। তাহলে 42কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 6, 6 ইন্টু x-1, মাইনাস একে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 5, 5x, এখানে 7 6 42। এবারে অঙ্কটা ছোট হয়ে গেল, তাহলে 6 দিয়ে ভেতরে গুণ করে দিচ্ছি, 6x মাইনাস 6 মাইনাস 5x, এটা ইকুয়ালস টু 6, 6x মাইনাস 5x, এই দুটো হিসেব করলে কত হবে, x, এখানে আছে 6, মাইনাস 6 ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, 6 আর 6 যোগ করলে কত হবে, 12, এই হচ্ছে 12, এই যে 12টা। তাহলে এই 12টা কি, এটা হচ্ছে মাথা পিছু গড় খরচ হচ্ছে 12 টাকা। আমার প্রতিদিনের গড় খরচ বলেছে, তাহলে এটা একজনের খরচ। তাহলে প্রথমে প্রতিদিনের খরচ মানে কি, প্রথমে আমার 35 জন ছিল, এই 35 জন মিলিয়ে কত টাকা খরচ হতো প্রতিদিন গড়ে। তাহলে 12কে 35 দিয়ে গুণ করতে হবে, গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 12 5 60, 12 3 36 আর 6 42, তাহলে 420 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশানে। এবার পরের কোশ্চেনে চলে যাই। এখানে বলছে কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে। পার্শ্বতল বলতে পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে সারফেস এরিয়া যেটা। তাহলে বাহুকে পার্সেন্টেজে কমিয়ে সেখান থেকে যদি ক্ষেত্রফলের পার্সেন্টেজ জানতে চাই কত কমেছে, তার শর্টকাট হচ্ছে x প্লাস ওয়াই প্লাস xy/100। এবার এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ আলাদা করে হয় না, তাহলে xy আলাদা করে হবে না, এটাও হবে x, এটাও হবে x, মানে এটা যদি x হয় এরকম, আর এখানে যদি এটা x হয়ে যায় কত হবে, x ইন্টু x, মানে এটা হয়ে যাবে x²। তার মানে 2x প্লাস x²/100, এটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। এবার x এর ভ্যালু কত, এই যে 10। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন বাড়বে তখন আমি x এর জায়গায় 10 বসাবো, কিন্তু কমলে x এর জায়গায় -10 বসাতে হবে। তাহলে 2 ইন্টু -10 মানে কত হবে, -20, x এর জায়গায় -10 বসালাম, প্লাস -10-এর যদি আমি স্কোয়ার করি 100 হয়ে যাবে। তাহলে উপরে 100 নিচে 100, এটা কাটলে কত হবে, 1,
তাহলে -20 + 1 মানে কত হবে -19, তার মানে 19% কমবে। এবারে পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কটা করার জন্য আমাকে পিথাগোরাসের উপপাদ্য জানতে হবে। পিথাগোরাসের উপপাদ্য কি না, এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা হচ্ছে অতিভুজ, এটা যদি ভূমি হয় এটা হচ্ছে লম্ব। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এদের আলাদা করে নাম দিয়ে দিই, এটা যদি এক্স, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, সূত্রটা এরকম, এই জেড এর স্কোয়ার এটা মানে হচ্ছে এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এই দুটো স্কোয়ার করে যোগ করলে যত হবে এর একা স্কোয়ার তত হবে। এই জিনিসটা কাজে লাগিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। এখানে এবার দেখে নিই কিসের কিসের ভ্যালু দেওয়া আছে। এখানে এ বি সমান বলে দিয়েছে এক্স, তার মানে এইটা অঙ্কে আমার বলে দিয়েছে এক্স। বিসি কত বলে দিয়েছে 50 - এক্স, তাহলে এটা হচ্ছে 50 - এক্স। আর এই এসিটা আমার বলে দিয়েছে 20। তাহলে এইখান থেকে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। আমি এবার এখানে এই ভ্যালুগুলোকে বসাবো। তার মানে এই এক্স এর স্কোয়ার এটা সমান কি হবে, এই 20 স্কোয়ার প্লাস 50 - এক্স এইটা স্কোয়ার। এবার এটা a - b হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে ভেঙে সেখান থেকে সমাধান করে এক্স এর মান পাওয়া যেতে পারে, কিন্তু সেটা করতে অনেক বড় হবে, অনেক সময় লাগবে। আমি অপশান থেকে দেখে দেখে এগুলো মিলিয়ে দেখব কোনটা ম্যাচ করছে। আমি ধরে নিচ্ছি এক্স এর ভ্যালু 30, তাহলে এক্স এখানেও 30 বসবে, এইখানেও 30 বসবে। এখানে যদি এক্স 30 বসে, 30-এর স্কোয়ার কত হবে 900, এদিকে কত হবে 20 স্কোয়ার মানে 400, প্লাস এক্স যদি 30 বসাই, 50 থেকে 30 বিয়োগ করলে 20, 20 স্কোয়ার করলে 400, 400 আর 400 যোগ করলে কত হচ্ছে 800, কিন্তু হওয়ার কথা আমার 900, কারণ দুটো সমান হতে হবে, তার মানে এই অপশানটা হচ্ছে না। এবারে পরের অপশান থেকে এখানে আছে 29, এক্সের জায়গায় যদি 29 বসাই, 29-এর স্কোয়ার হয় 841, তাহলে এইদিকে সমান এখানে 400 400ই থাকছে। এই জায়গাটাতে 50 থেকে 29 বিয়োগ করবো, এক্সের জায়গায় 29 বসালে কত হবে 21, 21-এর স্কোয়ার হয় 441, 441 আর 400 যদি আমি যোগ করি আমি 841 পেয়ে যাচ্ছি। তাহলে এক্স কত বসাতে আমার এটা মিলল, এক্সের জায়গায় 29 বসাতে, তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে 15,000 টাকা 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর হলো 96 টাকা, সুদের বার্ষিক হার কত ছিল? এই অঙ্ক করার জন্য যেটা শর্টকাট সেটা হচ্ছে এই যে টাকাটা আছে এটাকে আমি গুণ করব এক্স স্কোয়ার বাই 100% দিয়ে। এটা কিসের শর্টকাট না, একই সুদের হারে 2 বছরের যৌগিক সুদ আর সরল সুদের পার্থক্যের ফর্মুলা। তার মানে এটা সমান হচ্ছে 96 টাকা। এইখান থেকে এক্স এর মান বেরিয়ে যাবে। তাহলে এটা আমি কিভাবে করব, 15,000 আছে ইন্টু এক্স স্কোয়ার বাই 100, সেটা পার্সেন্ট আছে, পার্সেন্ট তুলতে গেলে নিচে 100 আসে, তার মানে এক্স স্কোয়ার বাই 100, এই পার্সেন্টটা উঠে নিচে আর একটা 100 চলে আসবে, এটা সমান 96। এখান থেকে এক্সটা বের করতে হবে। এই দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে যাচ্ছে, এই শূন্যর সাথে এই শূন্য কেটে যাচ্ছে, এখানে 5 3 15, 5 2 10, তাহলে 3 উপরে থাকছে 2 নিচে থাকছে। এদেরকে যদি আমি ওই দিকে পাঠিয়ে দিই কী হবে, 2টা উপরে গুণ হয়ে যাবে আর 3টা উপরে ছিল 3টা নিচে চলে আসবে, কারণ সমানের ওই দিকে এলে উল্টো জিনিস হয়ে যায়। তাহলে এই 2টা নিচে ছিল ওদিকে গেলে গুণ হয়ে গেল, এই 3টা উপরে ছিল এদিকে এসে ভাগ হয়ে গেল। এটা যদি কাটাকুটি করি কত হবে, 3 32 96, তাহলে 32 দিয়ে কত হচ্ছে 64। এক্স স্কোয়ার যদি 64 হয়, এক্স কত হবে 8, কারণ 8 স্কোয়ার 64 হয়, তার মানে 8% হচ্ছে আমার অ্যান্সার। এখানে বলছে দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? এটা অপশন টেস্ট করেই পেয়ে যাব। দুটো সংখ্যার যোগফল বলেছে 27, আমাকে ছোট সংখ্যাটা বের করতে হবে, তার মানে অপশানে ছোট সংখ্যাটা দেওয়া থাকবে। ছোট সংখ্যা যদি 16 হয় আর সংখ্যা দুটো যোগ করলে যদি 27 হয়, তাহলে এই দুটো বিয়োগ করলে আরেকটা সংখ্যা পাওয়ার কথা, 27 থেকে 16 বিয়োগ করলে 11 হচ্ছে। আমাকে বলেছে ছোট সংখ্যাটা কত, তাহলে 16 তো ছোট সংখ্যা হচ্ছে না, বড় সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে এই অপশানটা হচ্ছে না। এবার আমি যদি 12 বসাই, এখানে দুটো সংখ্যার যোগফল 27, একটা 12 হলে আর একটা 15 হবে, তার মানে 12 ছোট সংখ্যা, এটা হতে পারে। এবারে একটা সংখ্যা 12, একটা সংখ্যা 15, এদের গুণ করলে আমার 182 মেলার কথা। আমার পুরো গুণ করার দরকার নেই, আমি শুধু শেষ দুটো গুণ করবো। 5 আর 2 গুণ করলে কত হয় 10, মানে শেষে 0 থাকবে, এখানে শেষে 2 আছে, তাহলে হবে না। এবার এই অপশানটা দেখি, 14 একটা সংখ্যা আর দুটো সংখ্যার যোগফল 27, তার মানে আরেকটা সংখ্যা কত 13, তাহলে আরেকটা সংখ্যা 13 আর যেটা দেওয়া আছে 14, 14 বড় হয়ে যাচ্ছে, আমার ছোট সংখ্যাটা দরকার, তাহলে এই অপশানটাই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। আমি একবার মিলিয়ে দেখে নিই, 27 হচ্ছে দুটো সংখ্যার যোগফল, একটা সংখ্যা 13, তাহলে আরেকটা সংখ্যা কত 14, তাহলে এটা ছোট সংখ্যা, মানে আমার কোশ্চেনের সঙ্গে মিলে যাচ্ছে। আচ্ছা, এবার এই দুটো যদি গুণ করি, 3 4 12 হচ্ছে, শেষে 2, এখানেও শেষে 2 আছে, মিলে যাচ্ছে। গুণ করে দেখেই নিই, 13 4 52, 2 হাতে 5, 13 1 13 আর হাতের 5 18,
তাহলে দুটোকে যোগ করলে 27 হচ্ছে, গুণ করলে 182 হচ্ছে। এইটা হচ্ছে আমার অ্যান্সার। এখানে বলছে একটা ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3। মোট আমার 144 টাকা দেওয়া আছে, তাহলে 50 পয়সা কতগুলো আছে? আচ্ছা, এই সংখ্যার অনুপাতকে কিভাবে টাকা করব? আমি ধরে নিচ্ছি 50 পয়সা 5টা আছে, 25 পয়সা 8টা আছে, 10 পয়সা 3টে আছে। তাহলে কত পয়সা আছে? 50 পয়সা 5টা মানে 250 পয়সা আছে, 25 পয়সা 8টা মানে 25 8 200 পয়সা আছে, আর 10 পয়সা 3টে মানে 30 পয়সা আছে। মানে টোটাল কত পয়সা আছে? তিনটেকে যোগ করলে 480 পয়সা। এই যে 480 পয়সা, এটাতে আমার 50 পয়সা কতগুলো আছে? আমাকে তো এটাই বের করতে বলেছে, 50 পয়সার সংখ্যা কটা। 50 পয়সায় 480 পয়সার মধ্যে কটা আছে? 5টা। তাহলে 480 পয়সাতে যদি 5টা 50 পয়সা থাকে, 144 টাকাতে কতটা 50 পয়সা থাকবে সেটা বের করলেই হয়ে যাবে। তাহলে ঐকিক নিয়ম, 480 পয়সায় 5টা 50 পয়সা আছে, 1 পয়সা হলে 5-এর নিচে 480। আর এখানে যদি 144 টাকা আছে, এটাকে পয়সা ভাবলে 100 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে এত পয়সায় কতগুলো 50 পয়সা থাকবে? এটা এর সাথে গুণ হয়ে যাবে, ইন্টু 144 ইন্টু 100। এবারে কাটাকুটি করে দিই, 0 সাথে 0 কেটে যাচ্ছে, 48 3 144। তাহলে 5 3 15 আর 10 150। এটা হচ্ছে আমার অ্যান্সার, অপশান এ। এই কোশ্চেনটা ত্রিকোণমিতি থেকে এসে গেছে। এটা করতে গেলে আমার এই জিনিসগুলোর মান জানতে হবে। তাহলে tan 45-এর মান হচ্ছে 1, sin 30-র মান হচ্ছে হাফ, আর এখানে আছে এক্স। এই তিনজন গুণ হয়ে আছে। এটা সমান বলেছে cos 30। cos 30-র মান হচ্ছে √3/2, আর tan 30-র মান হচ্ছে 1/√3। এরা গুণ হয়ে আছে। তাহলে এরা গুণ হলে এটা এটা কেটে যাবে, কি পড়ে থাকবে? হাফ পড়ে থাকবে। তাহলে এদিকে এক্স ইন্টু হাফ, এটা সমান হচ্ছে শুধু হাফ। দুই দিকে একই সংখ্যা থাকলে কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে 1 পড়ে থাকছে। তাহলে এক্সের ভ্যালু কত? 1। তার মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এখানে বলছে এক্স একা একটা কাজ 20 দিনে করে, আর বি একা সেই একই কাজ 30 দিনে করে। দুজনে একসাথে করলে কত দিনে শেষ হবে? এই দুজনে একসাথে কাজের শর্টকাট হচ্ছে, যে দুটো দিন আমাকে বলে দেবে, দুটোকে গুণ করে ওপরে রাখবো, দুটোকে যোগ করে নিচে রাখবো। যেহেতু একসাথে কাজ করছে, 20 আর 30 যোগ করলে কত? 50। এইটা করলেই অ্যান্সার পেয়ে যাবো। 0 সাথে 0 কেটে গেল, 5 4 20, 4 3 12। 12 দিন হচ্ছে অ্যান্সার, অপশান ডি। পরের অঙ্কে চলে যাচ্ছি। দুটো সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া আছে, আর একটা সংখ্যা দিয়ে অন্য সংখ্যাটা বের করতে বলেছে। এর নিয়ম হচ্ছে লসাগু আর গসাগুটা গুণ করব, মানে 315 লসাগু 7 গসাগু, এদের গুণ করছি। একটা সংখ্যা 35 বলে দিয়েছে, এটা দিয়ে যদি আমি ভাগ করে দিই, আমি আরেকটা সংখ্যা পেয়ে যাব। তাহলে 7 5 35, 5 দিয়ে এটাকে কাটলে হয় 5 6 30, 15 5 3 15। তাহলে 63 হচ্ছে আমার অ্যান্সার, অপশান সি। এখানে বলছে কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল? অপশান টেস্ট করলে অ্যান্সার পেয়ে যাব। 37 টাকার যদি 1/7 আমি বের করতে যাই, কারণ কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়েছে, এটাই তো আমার টাকাটা, তার মানে এর 1/7 বৃদ্ধি পেলে 40 হওয়ার কথা, যদি এটা ঠিক উত্তর হয়। তাহলে 37 ইন্টু 1/7 করতে গেলে আমি দেখছি কাটাকুটি যাচ্ছে না, মানে দশমিকে অ্যান্সার আসছে। কিন্তু আমার দশমিকে অ্যান্সার এলে হবে না, আমার তো 40 টাকা আছে, দশমিক নেই। তাহলে পরের অপশান দেখব। 35 টাকার 1/7 মানে কত? 35 ইন্টু 1/7। 7 5 35 কেটে যাচ্ছে। তাহলে 1/7 কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। কাটাকুটি করতে কত হলো? 5। তার মানে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে ছিল 35, বাড়লো 5, হলো কত? 35 5 40। এটাই অঙ্কে বলেছে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এই অঙ্ক কিভাবে করতে হয়? এই 999 পূর্ণ 1/7, এটা মানে অ্যাকচুয়ালি 999 প্লাস 1/7। তাহলে প্রত্যেকটাই একইভাবে ভাঙা যাবে। এইভাবে যদি আমি ভাঙতে থাকি, 999 আমি কতগুলো যোগের আকারে পাবো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 6টা 999 যদি আমি যোগ করি, কত হবে? 999কে 6 বার যোগ করা যায়, তাকে 6 দিয়ে গুণ করা যায়। তাহলে এই গুণটা করলে আমি কত পাবো? 6 9 54, 4 হাতে 5, 6 9 54 5 59, 9 হাতে 5, 6 9 54 5 59, কত হচ্ছে? 5994। এটা হচ্ছে শুধু 999গুলো যোগ করে আমি পাচ্ছি। এবার এই ভগ্নাংশগুলো যোগ করি। 1-এর সাথে 2-এর সাথে এইভাবে 1 থেকে 6 পর্যন্ত গেছে। তাহলে এখানে যদি আমি লসাগু ভাবি 7 হচ্ছে, তাহলে ওপরে প্রত্যেকটা যোগ হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইভাবে 6 পর্যন্ত। এই যোগটা কত হবে? 6 5 11, 4 15, 3 18, 2 20, 1 21। তাহলে ওপরে যোগ করতে 21, নিচে আছে 7, 7 3 21। এর সঙ্গে এই 3টা যোগ করলে অ্যান্সার পেয়ে যাবো 5994 প্লাস 3 মানে 5997। অপশান বি হচ্ছে অ্যান্সার। মানে 710 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করে দিতে হবে। কিভাবে ভাগ করতে বলেছে? না, এ বি এর থেকে 40 টাকা বেশি পাবে। এই যার থেকে বেশি বা যার থেকে কম বলবে তাকে এক্স ধরলে অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এ বি সি তিনজন আছে, ধরে নিচ্ছি বি এক্স টাকা পেয়েছিল। তাহলে এ কত পাবে?
এর থেকে 40 টাকা বেশি, মানে এক্স প্লাস 40। আর সি কত পাবে বলেছে, সি হচ্ছে এর থেকে আবার 30 টাকা বেশি পাবে। তাহলে এ পেয়েছে এক্স প্লাস 40, সি কত পাবে এর থেকে আবার 30 টাকা বেশি, মানে এক্স প্লাস 40 তার থেকে আরও 30 বেশি, মানে কত এক্স প্লাস 70। তাহলে এটা সি এর টাকা, এটা বি এর টাকা, এটা এ এর টাকা। এই তিনটে টাকা যোগ করলে আমি কত টাকা পাবো, 710 টাকা। কেন, এই টাকাটাই তো তিনজনের মধ্যে আমি ভাগ করে দিয়েছি এইভাবে। তাহলে এই তিনটে যোগফল হচ্ছে 710। তাহলে এই তিনটেকে যদি যোগ করি কত হবে, এক্স একটা দুটো তিনটে আছে মানে 3x, 40 আর 70 যোগ করলে হবে 110। এই টোটালটা সমান হবে 710। এখানে জায়গা নেই, আমি এইখানে দেখাচ্ছি। 3x প্লাস 110 এটা সমান 710। তাহলে 3x সমান কত হবে, এটা ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। 710 থেকে 110 বিয়োগ করলে হয় 600। তাহলে 3x যদি 600 হয়, x কত হবে, 600কে 3 দিয়ে ভাগ করলে হবে 200। তাহলে 200টা কার টাকা, 200টা হচ্ছে বি এর টাকা। আমাকে জানতে চেয়েছে সি কত টাকা পাবে। সি কোনটা, এটা সি হচ্ছে এক্স প্লাস 70। তাহলে এক্স 200 তার সঙ্গে 70 যোগ করে দেবো, মানে 270 টাকা। অপশান ডি হচ্ছে আমার অ্যান্সার। এখানে বলছে কোনো সংখ্যার 25%-এর সাথে 150-র 30% যোগ করলে 75 হয়। সংখ্যাটা কত, সংখ্যাটা আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে এক্স এর 25% মানে এক্স ইন্টু 25-এর 100। এর সাথে যোগ করতে বলেছে, কত যোগ করতে বলেছে, 150-এর 30% মানে 150 ইন্টু 30-এর 100। এটা করলে বলেছে 75 হয়। তাহলে এটা সমান 75। এখানে কাটাকাটি করছি, 25 4-এ 100, তাহলে এটা দাঁড়াচ্ছে x/4। এইখানে এই শূন্যর সাথে শূন্য কাটছে, এই শূন্যর সাথে এই শূন্য কাটছে, 15 কত 45। এটা সমান হচ্ছে 75। 45 এখানে যোগ আছে, ওদিকে গেলে বিয়োগ হবে। 75 থেকে 45 বিয়োগ করলে কত হবে, 30। তার মানে x/4 সমান দাঁড়াচ্ছে 30। তাহলে x কত হবে, 4 এখানে ভাগ হয়ে আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে। 30 আর 4 গুণ করলে হবে 120, মানে সংখ্যাটা 120। এখানে বলছে কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা যায়। 1/3 মানে 1/3 অংশ। তাহলে 3 মিনিটে জলাধার মানে চৌবাচ্চা ভাবতে পারি, তার 1/3 খালি হয়ে যায়। এবার আমাকে জিজ্ঞেস করেছে 7 পূর্ণ 1/2 মিনিটে কতটা খালি হবে। 7 পূর্ণ 1/2 মানে কি, 7 2 14 প্লাস 1 মানে 15/2। তাহলে ঐকিক নিয়মে করতে পারি, 3 মিনিটে 1/3 খালি হয়, 1 মিনিটে কতটা খালি হবে, 3টা নিচে চলে আসবে। তাহলে 1-এর নিচে 3 ইন্টু 3, 15/2 মিনিটে কতটা খালি হবে, তাহলে 15/2টা এখানে গুণ হয়ে যাবে, ইন্টু 15 নিচে 2, 3 5-এ 15, ওপরে থাকছে 5, নিচে 3 2 6, তার মানে 5-এর 6 অংশ খালি হবে। অপশান সি। দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8 আর তাদের অন্তর হচ্ছে 69। অন্তর মানে পার্থক্য, মানে বিয়োগফল। তাহলে এই অনুপাতের পার্থক্য থেকেই অঙ্কটা হয়ে যাবে। অনুপাতে পার্থক্য কত, 5 আর 8-এর পার্থক্য 3। তাহলে যেটা 3 পার্থক্য অনুপাতে সেটা হচ্ছে 69। 3 যদি 69 হয়, 1 কত, 69কে 3 দিয়ে ভাগ করে দেবো। 3 2 6, 3 3 9 মানে 23। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 23। আমাকে বলেছে বড় সংখ্যা কত, বড় সংখ্যা কোনটা, অনুপাতে যেটা বড় সেটাই বড় সংখ্যা। তাহলে 8 হচ্ছে বড় সংখ্যা। তাহলে 1 ইউনিট যদি 23 হয়, 8 ইউনিট কত হবে, 23কে 8 দিয়ে গুণ, 8 3 24, 4 হাতে 2, 8 2 16, আর 2 18, 184। এটা হচ্ছে অ্যান্সার। এখানে বলছে এ বি আর সি একটা যৌথ ব্যবসার অংশীদার, মানে তিনজনে একসাথে ব্যবসা করছে। এ মূলধনের 1/3 দেন। আমি ধরে নিচ্ছি এ দিয়েছে 1/3। এবারে বলেছে বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন, মানে এ আর সি দুজনে মিলিয়ে যেটা দেয় বি একা সেটা দেয়। তার মানে বি দিচ্ছে এ প্লাস সি এই পুরোটা। এবার সি কত দেয় আমি জানি না, আমি এখানে ধরে নিচ্ছি এ আর সি দুজনে মিলে এক্স টাকা দিয়েছে, তাহলে বিও এক্স টাকা দেবে। তাই তো বলেছে এ আর সি দুজনে টোটাল যত টাকা দেবে বি তত টাকা দেবে। তাহলে দুজনে মিলে যদি এক্স টাকা দেয়, বিও দেবে এক্স টাকা। তাহলে টোটাল যদি 2x টাকা দেওয়া হয় তিনজনে মিলে, এ বি আর সি মিলিয়ে, তার মধ্যে বি এর ভাগ কত, বি এর ভাগ হচ্ছে 2x এর মধ্যে এক্স টাকা বি দিয়েছে। তাহলে বি টোটাল টাকার কত অংশ দিয়েছে, এক্স আর এক্স কেটে গেলে 1/2 অংশ দিয়েছে। তাহলে এ দিয়েছে 1/3 অংশ, বি দিয়েছে 1/2 অংশ। তাহলে সি কতটা দেবে, তাহলে সি দেবে মোট অংশ হচ্ছে 1, সেখান থেকে এ দিয়ে দিয়েছে 1/3 আর বি দিয়ে দিয়েছে 1/2। এই দুটো বিয়োগ করলেই সি এর টাকা পেয়ে যাব। তাহলে এখানে 3 আর 2 এর লসাগু 6, 6 1 6, এখানে 3 2 6, 2 3 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে সি দিয়েছে 1/6 অংশ। এর আগেই একটা এরকম অঙ্কে বলেছিলাম যে মূলধন যেভাবে দেবে লাভও সেইভাবে পাবে। তাহলে মূলধন যদি মোট টাকার 1/6 অংশ দেয়, লাভও মোট টাকার 1/6 অংশ পাবে। লাভ কত হয়েছে, 900 টাকা। তাহলে 900 টাকার 1/6 অংশ কত, 900 ইন্টু 1/6, 6 15 90, আর 0 মানে 150 টাকা। 150 কই, এটা হচ্ছে অ্যান্সার, অপশান ডি। এবার লাস্ট অঙ্ক। এখানে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ।
তাহলে পুত্রের বয়সের 6 গুণ বলেছে, মানে পুত্রের বয়সটাকে যদি আমি এক্স ধরে নিই, পিতার বয়স কত হবে তার 6 গুণ, তার মানে 6x। এবার 6 বছর পর বলেছে, 6 বছর পরে ছেলের বয়স কত হবে, 6 যোগ হবে। আর 6 বছর পরে বাবার বয়স কত হবে, এখানেও 6 যোগ হবে। এবার 6 বছর পরে কি হবে, পিতার বয়সটা পুত্রের বয়সের 3 গুণ হয়, মানে পুত্রের বয়সকে যদি আমি 3 দিয়ে গুণ করি সেটা পিতার বয়সের সঙ্গে সমান হয়। এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে কি হবে, 3x প্লাস 3 6 18 সমান 6x প্লাস 6। তাহলে এখানে 6x আছে, এখানে আছে 3x, এটা যদি ওদিকে নিয়ে যাই বিয়োগ করলে কত হয়ে যাবে 3x। আর এখানে আছে 6, এখানে আছে 18, 6টাকে এদিকে আনলে বিয়োগ হয়ে যাবে, 18 থেকে 6 বিয়োগ করলে কত হবে 12। 3x যদি 12 হয়, এক্স কত হবে, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে এক্স আমার 4 পেয়ে গেলাম। আমাকে জানতে চেয়েছে পিতার বর্তমান বয়স কত। পিতার বর্তমান বয়স আমরা কত ধরেছিলাম, 6x, এটা তো 6 বছর পরের বয়স, তাহলে এখন বয়স কত আছে 6x, এক্স যদি 4 হয় 6x কত হবে 6 × 4 মানে 24, মানে 24 বছর হচ্ছে এখন পিতার বয়স। এটা হচ্ছে অ্যান্সার। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বা কোন টাইপের অঙ্কটা বুঝতে অসুবিধা হলো শর্টকাটে করাবার জন্য, তাহলে তার উপরে আলাদা করে ভিডিও করে দেবো পরে। যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, ভিডিও রেগুলার আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যদি অল অপশানে ক্লিক করে দাও, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।